মেয়েরা তার স্বামীর ভাগ কাউকে দিতে চান না। আলভির স্ত্রী নিজেকে শেষ করে দিয়েছেন। কতটুকু আঘাত পেলে, কষ্ট পেলে একটি মা তার ফুটফুটে 4 বছরের সন্তানের দিকে না তাকিয়ে নিজেকে শেষ করে দিলেন? এ প্রশ্ন সবার। পারত ডিভোর্স দিয়ে ছেলেটাকে নিয়ে বাঁচতে, কিন্তু তা বেছে না নিয়ে ইকরা কেন নিজেকে শেষ করে দিয়েছে? তাহলে কি বেঁচে থাকার থেকেও নিজেকে শেষ করে দেওয়াটাই বেশি শান্তির ছিল তার কাছে? তার নিজেকে শেষ করে দেওয়ার পিছনে কি কারণ ছিল জানালেন তার এক বান্ধবী। হ্যাঁ দর্শক, ছোট পর্দার অভিনেতা জাহের আলভির স্ত্রী ইবনাত খান ইকরা মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছেন ইকরা নিজেকে শেষ করে দিয়েছেন। শনিবার 28 ফেব্রুয়ারি দুপুর 11:15টার দিকে রাজধানী মিরপুর টিওএইচএস এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। এই ঘটনার সময় জাহের আলভি নেপালে শুটিংয়ে ছিলেন। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে সবিজ অঙ্গনে, এমনকি সোশ্যাল মিডিয়ায় সবাই এই নিয়েই কথা বলছে। এদিকে ইবনাত খান ইকরার মৃত্যুর কারণ জানিয়ে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দেন তার বান্ধবী নীলুফা ইয়াসমিন। তিনি বলেন, ইকরা আমার ইউনিভার্সিটি লাইফের ফার্স্ট ফ্রেন্ড। ও আমার ক্লাসমেট ছিল। ও আর আমার একই দিনে ক্লাস শুরু হয়। প্রথম দিনে আমি ওর সাথে বসেছিলাম ক্লাসে। ওর বাসা ছিল মোহাম্মদপুর আর আমি থাকতাম ফার্ম গেটে। আসাদ গেট থেকে দুজন একসাথে ক্যাম্পাসের বাসে যাওয়া আসা করতাম। আমার বাসে উঠলে মাথা ঘুরাতো, এজন্য ইকরার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে থাকতাম সারা রাস্তা। তারপর ইকরা, স্বর্ণা আর আমার ফ্রেন্ডশিপ শুরু হয়। আমরা তিনজন একসাথে বসতাম অলওয়েজ। সবাই আমাদের নিয়ে হাসাহাসি করত, আমাদের খ্যাপাতো তিন বেস্ট ফ্রেন্ড বলে। ইকরার একটা স্বভাব ছিল যে ও কখনো আমাকে আর স্বর্ণাকে অন্য কারোর সাথে তেমন মিশতে দিত না। ও চাইতো শুধু ওর ফ্রেন্ড হয়েই থাকি। এই একটা কারণে ইউনিভার্সিটির মাঝামাঝিতে গিয়ে ইকরা আমার সাথে না থাকলেও আমাদের আর তেমন স্ট্রং ফ্রেন্ডশিপ গড়ে ওঠেনি ক্লাসে কারোর সাথে। ইকরার মোহাম্মদপুরের বাসা আমি আর স্বর্ণা গিয়ে থেকেছি। আন্টি আমাদের রান্না করে খাইয়েছেন। গণরুমে প্রথম উঠলাম 101 নম্বর রুমে। স্বর্ণা ছিল 102 নম্বর রুমে। তখন ইমো ছিল আমার বেডমেট। ইকরার বাসায় ঢাকা হওয়াতে ওকে গণরুমে সিট দেওয়া হচ্ছিল না। আমি হল সুপারকে অনেক রিকোয়েস্ট করে ইকরাকে বানালাম আমার বেডমেট। ইমু 2 সিটের রুম পেয়ে চলে গেল। এরপর আমরা 201 নম্বর গণরুমে চলে গেলাম। পাশাপাশি বেডে একটাতে থাকতাম আমি আর আরেকটাতে ইকরা। আরেক বেডে থাকতো স্বর্ণা আর সানিয়া। ইকরা ছিল খুব ডিয়ারিং একটা মেয়ে। আমি বা স্বর্ণা যা করতে পারতাম না, দুম করে ইকরা সেটা করে ফেলতো। ইকরা আর আলফি পড়তো রাইফেলসে। স্কুল লাইফ থেকেই তাদের প্রেম ছিল। আলফি মাঝে মাঝে আসতো ক্যাম্পাসে। ইকরা আমার বেডমেট হওয়াতে ইকরা আলফির অনেক কিছুই শেয়ার করত। বিশেষ করে ওদের ঝগড়া হলে ইকরা আমাকে অনেক মেসেজ দেখাতো, যে মেসেজগুলো দেখে কখনো আমার মনে হতো না যে বিন্দুমাত্র রেসপেক্ট ইকরার প্রতি আলফির ছিল। যাই হোক, এর পরের 2 বছরের ঘটনা ক্যাম্পাসের অনেকেই জানে, অনেকেই জানে না। সেসব লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে পোস্টে। ইকরা কখনো রিক্সা ভাড়া দিত না আমাদের সাথে রিক্সা উঠলে, কারণ ও টাকা সেভ করতো আলভির সাথে ডেটে যাওয়ার জন্য। একটা মানুষকে পাওয়ার নেশা ওর মধ্যে এতই বেশি ছিল যে পড়ালেখা ওর কাছে মুখ্য বিষয় ছিল না। আলটিমেটলি ইকরা ফেল করলো, রিপিট করলো জুনিয়র ব্যাচের সাথে। ততদিনে ইকরা আলভির বিয়ে হয়ে গেছে। কিভাবে হয়েছে তা আমি, স্বর্ণা, সানিয়া ছাড়া ক্যাম্পাসের হাতে গোনা 2-1 জন জানে হয়তো। ইকরা জুনিয়র ব্যাচে যাওয়ার পরে আমাদের সাথে দূরত্ব বাড়ে। ও তখন হলেও থাকতো না ঠিক মতো। তখন পূজা হলো আমাদের বেডমেট। ইকরার সাথে আলভির বিয়ের আগেই আলভি একটি রিয়েলিটি শোর মাধ্যমে মিডিয়া জগতে পা রাখে। তখন একেবারে ওদের সিরিয়াস ব্রেকআপ হয়েছিল। কেন হয়েছিল সেটা আপনারা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। অথচ ইকরা ছোটবেলা থেকে মিডিয়াতে কাজ করত। 21 টিভিতে মুক্ত খবর পড়তো। আমাকে আর স্বর্ণাকে অনেকবার 21 টিভিতে নিয়ে গেছে। ইকরা অনেক আগে থেকেই সেলিব্রিটি ছিল। ইকরা চাইলে এই মিডিয়াতে আরো অনেক উপর উঠতে পারত। ওর মধ্যে যথেষ্ট ট্যালেন্ট ছিল। ইকরা খুব ভালো করে জানতো মিডিয়া পাড়ায় কি হয়, কিন্তু বিয়ের পরে ওর জগৎটা ছিল আলভিকে ঘিরে এবং আলভির ক্যারিয়ার সুন্দরভাবে গড়ে তোলার জন্য যথেষ্ট সাপোর্ট দিয়ে গেছে। এরপর বাচ্চা হলো। সোশ্যাল মিডিয়াতে ওর নিয়মিত সুন্দর সুন্দর পোস্ট, ওদের অ্যানিভার্সারিতে তাদের লাভ স্টোরি দেখা ভিডিও দেখে হাজার হাজার মানুষ প্রশংসা করত। বাট এসব গল্পের পেছনেও অনেক গল্প ছিল যেগুলো অনেকেই জানতো, অনেকেই জানতো না। আলভিকে বিয়ের ঠিক কয়েকদিন আগেও একবার টিএসসিতে ঝগড়া করার সময় ইকরা সেন্সলেস হয়ে গিয়েছিল। ইকরা চাইলে পারতো রিজিককে নিয়ে আলাদা হয়ে যেতে, কিন্তু হয়নি, কারণ মেয়েরা আসলে স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। আমি কাউকে দোষ দিচ্ছি না, তবে এটুকু বলতে পারি ইকরা নিজেকে শেষ করার মতো মেয়ে না। ওর লাইফে অনেক স্ট্রাগল ছিল। যেহেতু ওর বাবা মা আলাদা থাকতো,
ওর পুরো পৃথিবী, ওর একটাই মানুষ ছিল, আলভি। ওকে শুধু ভাঙতে পারতো একটাই মানুষ। আমি বা আমরা অনেকে জানি না কেন ওই এই ছেলের জন্য এত ক্রেজি ছিল। একটা মেয়ে সব ছেড়ে দিয়েছিল শুধু একজনের জন্য, একজনের সাথে হ্যাপি থাকার জন্য। রিজিকের জন্মের পর ও পুরো সংসারী হয়ে গেছিল। ইকরাকে অনেকদিন আগে মানসিকভাবে মেরে ফেলা হয়েছিল। শারীরিকভাবে ও নিজেকে মেরেছে নাকি ওকে মেরে ফেলা হয়েছে সেটা তদন্ত করা খুব জরুরি। একটা মানুষ সব এক্সপোজ করবে বলে পোস্ট দিল, এরপর সে গলায় রশি দিয়েছে। এটা আপনাদের কাছে রহস্যজনক মনে হয় না? যদিও তদন্ত হবে কিনা জানি না, কারণ ইকরার ফ্যামিলিতে এমন কেউ নাই যে এসব নিয়ে লড়বে। ওর কোনো ভাই বোনও নেই, ও একমাত্র সন্তান। রিজিকের কথা ভেবে ইকরা আরো স্ট্রং থাকা উচিত ছিল, যদিও স্ট্রং মানুষেরা মাঝে মাঝে স্ট্রং থাকতে পারে না। 12 বছর আগে ওর বোঝা উচিত ছিল যে একবারের জন্য বিশ্বাসঘাতক সে সব সময়ের জন্য বিশ্বাসঘাতক। ভালোবাসা দিয়ে কাউকে ভালো করা যায় না, এটা ইকরা আজকে জীবন দিয়ে প্রমাণ করে গেছে। আরো অনেক কিছু প্রকাশ্যে আসবে, অপেক্ষা করেন। আমি আর সন্না ইকরাকে মাঝে মাঝে দোষ দিতাম ওর জন্য আমাদের কোনো বেস্ট ফ্রেন্ড হয়নি বলে, বাট আজকে ইকরার সব দোষ ত্রুটির ঊর্ধ্বে চলে গেছে। মানুষ চলে গেলে তার সাথে সুখের স্মৃতিগুলোই বেশি মনে পড়ে। পূজার অ্যাক্সিডেন্টের পরে অনেক দিন সময় লেগেছিল আমার স্বাভাবিক হতে। যদিও ইকরার সাথে শেষ পর্যন্ত পূজার মতো একটা যোগাযোগ ছিল না আমার, কিন্তু ইকরার সাথে আমার অনেক গুড মেমোরিজ আছে। শুধু ও নাই, এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। ইকরার ফুটফুটে ছেলেটি এখনো জানে না তার মা বেঁচে নেই। তার বয়স প্রায় 5 বছরের কাছাকাছি, আর 1 মাস পেরোলে ছেলে জন্মদিন পালন করতেন ইকরা, কিন্তু তার আগেই পৃথিবী থেকে বিদায় নিলেন। কতটুকু কষ্ট পেলে একজন মা এরকম ফুটফুটে বাচ্চাকে রেখে দুনিয়ার মায়া ত্যাগ করতে পারে তা আপনারাই বুঝে নিন।